স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। দর্শক, আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব গ্যাস সংকট সমাধান কবে এই বিষয়টি নিয়ে। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে একসময় বাংলাদেশের অর্থনীতি সস্তা দেশীয় প্রাকৃতিক গ্যাসের সুবিধা পেয়েছে। বিদ্যুৎ, সার, শিল্প এবং গৃহস্থালির বড় অংশের চাহিদা কিন্তু এই গ্যাস থেকেই মেটানো হতো। কিন্তু গ্যাসের উৎপাদন কয়েক বছর ধরে কমছে। এই ঘাটতি পূরণ করতে এখন এলএনজি আমদানি করতে হচ্ছে। আমদানি করা এলএনজি ব্যয়বহুল, যথেষ্ট ব্যয়বহুল, এবং এর সরবরাহ প্রায় অনিশ্চিতই হয়ে পড়ে অনেক সময়। এবং আন্তর্জাতিক বাজারে আবার দাম বাড়লে বা সরবরাহের সমস্যা হলে তখন আবার বাংলাদেশই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এমতো অবস্থায় এই সংকট কাটিয়ে, বিশেষ করে গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি নিরাপত্তা অর্জনের পথ কি হতে পারে বা উপায়গুলো কি হতে পারে, এসব নিয়ে আজকে আমরা মূলত দেশ সন্ধ্যায় আলোচনা করব। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, এবং আমার ডান পাশে রয়েছেন উন্নয়ন বিশ্লেষক মিজানুর রহমান। আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই শরীফ ভাই আপনার কাছ থেকে, যেটি বলছিলাম, আজকে বিষয় ঠিক করেছি গ্যাস সংকট সমাধান কবে। আসলে প্রশ্ন শুনতে অনেক সহজ শোনাচ্ছে, কিন্তু আসলে বলতে গেলে অনেক কিছুই, অনেক বিষয় চলে আসে, যেরকম কেন সংকট হলো, কার দায়টা কার, অর্থনীতিতে কি প্রভাব পড়ছে, এবং সরকার যে এই গ্যাসকে কেন্দ্র করে বা জ্বালানিকে কেন্দ্র করে যে 2 বছরের পরিকল্পনার কথা বলছে, এটা যথেষ্ট কিনা। পাশাপাশি এটা নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। পাশাপাশি একদম মূল প্রশ্ন যেটা, যে বাংলাদেশের যে বর্তমান গ্যাস সংকট, এটি আপনার কি মনে হয় যে সাময়িক সরবরাহ সমস্যা, নাকি দীর্ঘদিনের জ্বালানি নীতির কোনো ঘাটতি রয়েছে এখানে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। এখন পর্যন্ত এই সমস্যাটার সমাধানের যতগুলো পথ আমরা শুনেছি, যাদের কাছ থেকে শুনেছি, তার বেশিরভাগই টেকনিক্যাল এক্সপার্ট নন। মন্ত্রীদের ভেতর থেকে যারা কথা বলছেন, তারা দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কথা বলছেন। কিন্তু আপনি যদি তাদেরকে এক্সপার্টদের সাথে বসিয়ে দেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রে, যেমন গতকালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, একজন সাংবাদিক ছিলেন এনার্জি সেক্টরে, 34 বছর তিনি রিপোর্টিংয়ের সাথে যুক্ত। তিনি বললেন যে 2জন মন্ত্রী গতকালকে বলেছেন 2 বছরের মধ্যে সমাধান করব। অথচ ওই সাংবাদিক, তার ভাষ্য হচ্ছে মিনিমাম 3 বছর, মিনিমাম 3 বছর যদি লাগতে পারে, যদি আপনার যে সমাধানের একেবারে পারফেক্ট জায়গাটা আপনি যদি অ্যাড্রেস করেন। তবে আমার সামগ্রিকভাবে যতটুকু মনে হয়, কতগুলো বিষয় আছে আমি চাইলেই করে ফেলতে পারি। আমি একটা শার্ট কিনবো, আমার পছন্দ হয়েছে, আমি শার্টটা দেখেছি, আমি সেটি এলিফ্যান্ট রোড থেকেও কিনে আনতে পারি, বেলি রোড থেকে, কোথাও না কোথাও আমি সংগ্রহ করে নিয়ে আসতে পারি, এবং তার জন্য আমার হয়তো 3-4-5 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু এনার্জি সেক্টরটা এমনই, যেটা আপনি চাইলেই আপনি একটা খাল কেটে ফেলতে পারেন। আজকে ঘোষণা দিলেন 3 দিনের মধ্যে আপনার পর্যাপ্ত লোক এবং টেকনোলজির সাপোর্ট নিয়ে আপনি একটা খাল খনন করে ফেলতে পারেন। কিন্তু আপনি চাইলেই কালকের মধ্যে একটা এনার্জি প্লান্ট, পাওয়ার প্লান্ট আপনি তৈরি করতে পারেন না। সুতরাং এইটার জন্য আপনার প্ল্যান থাকতে হবে। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে দৃশ্যমান প্ল্যানটা আমরা জানতে পারিনি। যে কথাগুলো আমরা শুনছি, আমাদের অর্থমন্ত্রী তিনি বলছেন যে ওভারনাইট সমস্যার সমাধান করা যাবে না, এটা আমরাও জানি নিশ্চয়ই। দ্বিতীয়ত তিনি বলছেন যে মিনিমাম 2 বছর লাগবে। গতকালকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা তিনিও বললেন 2 বছর লাগবে। অথচ এই ব্যাপারটা, এটা একেবারে 100% আপনার টেকনিক্যাল বিষয়, এক্সপার্টদের বিষয়, তাদের কাছ থেকে আমরা কারো কথা শুনিনি এখন পর্যন্ত। তবে তার মানে কি সমাধান করা যাবে না? অবশ্যই যাবে। সমাধান করতে হবে না? অবশ্যই করতে হবে। কেন করতে হবে? করতে হবে হচ্ছে এমন কারণ, এটা আপনার একটা কলম যদি না থাকে, আপনি কাগজে না লিখতে পারলেও আপনি কম্পিউটারে কম্পোজ করে আপনি প্রিন্ট আউট দিতে পারেন। আপনার একটা ছাতার দরকার, বৃষ্টি হচ্ছে, আপনার যদি ছাতা না থাকে, আপনি একটা ওই যে বলে রেইনকোট, একটা রেইনকোট ব্যবহার করে আপনি বর্ষার ভেতর থেকে কোনো একটা জায়গায় যেতে পারেন। কিন্তু এনার্জি যদি না থাকে, আপনার রান্নার থেকে শুরু করে আপনার যে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার একটা ইম্প্যাক্ট পড়ে। সুতরাং এর সমাধানটা আপনাকে করতে হবে। এনার্জি না থাকার কারণে আমি হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকতে পারি, কিন্তু আপনি ইন্ডাস্ট্রি তো আর বন্ধ করে থাকতে পারবেন না।
ইন্ডাস্ট্রি যখন বন্ধ হবে স্বাভাবিকভাবে আপনার উৎপাদন যেমনিভাবে ধস নামবে, আপনার রপ্তানি বাণিজ্যের উপরে প্রভাব পড়বে, এবং আরেকটা জায়গা হচ্ছে কর্মসংস্থান, মানুষের বাইং ক্যাপাসিটি এটি কমে যাচ্ছে। এবং আপনি দেখছেন যে 60,000 চাকরি হারিয়েছে নাকি 62,000 বেকার হয়েছে, এটি নিয়ে তর্ক হচ্ছে। কিন্তু মানুষ যে চাকরি হারাচ্ছে এটা আমরা প্রায় প্রতিদিনই টুকটাক খবর পাই। 2-4 জন আমাদের সাথে কথা বলেন, সহযোগিতা চান, একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সেই কথা বলেন। গতকালকে আমি এই ধরনের একজনের সাথে কথা বলছিলাম, প্রায় 11-12 বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, 11-12 বছর চাকরি করেছেন। চাকরিটা চলে গেছে আগস্টের 1 তারিখে। কারণ কি? কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি চলে না, গ্যাস নাই, বন্ধ হয়ে গেছে। তিনি বলছিলেন যে কয়েক জায়গায়, যেহেতু তার অভিজ্ঞতা আছে, 12 বছরের মতো চাকরি করেছে, অনেক জায়গায় তাকে ডাকে, ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়ার পরে বলে যে কয়েকটা দিন অপেক্ষা করেন। আর এর ফলে কি হচ্ছে? উনি আসলে বেকার। এই যে প্রভাবটা পড়ছে আমাদের মানে মনস্তত্ত্বের উপরে প্রভাব পড়ছে। আপনাকে আমি বলবো, একজন কর্মজীবী নারী, সকালবেলায় আপনি বাসায় রান্না করবেন, রান্না করে বাসার বাচ্চাদের জন্য খাবার রেখে আসেন, আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কাজের লোকের থেকে আপনি নিজে আপনার সন্তানের জন্য রান্না করছেন নিজের হাতে। যখন সকালে বের হওয়ার আগে চুলায় দেখবেন যে গ্যাস নেই, আপনি স্বাভাবিকভাবে যাই বলেন না কেন, এর দায় আমি আপনাকে যদি বলি অমুক সরকার তমুক সরকার, আপনাকে আমি কোনোভাবে কনভিন্স করতে পারবো না। আপনি এতদিন গ্যাস ব্যবহার করেছেন, টাকা নিয়েছেন, যারা ক্ষমতায় ছিল তারা লুট করেছে গ্যাস ইলেকট্রিসিটি, এই জায়গাগুলো থেকে তারা লুটও করেছে, সার্ভিসটাও দিয়েছে। আর আমি করে না কো ফোসফাস, খায় শুধু দুধ ভাত, আমি এই ধরনের একটা প্রাণী, সেটা আমি কতদিন আগলে রাখবো মানুষ একসময় প্রশ্ন করবে। সরকারের দক্ষতাকে কাজে লাগাতে হবে, আপনার যে এক্সপার্টিসগুলো আছে সেটাকে কাজে লাগাতে হবে, আপনার প্ল্যান করতে হবে। প্ল্যানের কতগুলো জায়গা আছে। আমার ব্যক্তিগত, আমি কয়েকদিন ধরে যতটুকু এগুলো নিয়ে কথা বলার জন্য পড়াশুনো করতে হয়েছে, আমার সলিউশনের 2-3টা জায়গা আছে, আমি বলতে পারি। আমি নিশ্চয়ই এর পরে যে সময় পাবো তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শরীফ ভাই, ধন্যবাদ আপনাকে। যথেষ্ট ভালো বলেছেন আপনি, যে বেশ কয়েকটি পয়েন্ট আউট উঠে এসেছে আপনার মতামত থেকে। যেরকম এই পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই, তার আগে শরীফুজ্জামান শরীফ সাহেবের যে কয়টা পয়েন্ট আমি নোট করতে পেরেছি, যে টেকনিক্যাল এক্সপার্ট নন এমন লোকেরা কথা বলছেন আর কি। তারপরে হচ্ছে এনার্জি সেক্টর তো চাইলেই আমূল পরিবর্তন করা সম্ভব না, আবার সরকারের তরফ থেকে দৃশ্যমান কোনো প্ল্যানের কথাও বলা হচ্ছে না। আবার একদিকে দেখা যাচ্ছে এর প্রভাবটা পড়ছে সরাসরি জনগণের উপর, কারণ জনগণ কর্মসংস্থান হারাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে, এবং সরাসরি যেটা হয় যে প্রভাবটা পড়ছে জনগণের উপর। আপনার কাছেও একই প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের বর্তমানে যে গ্যাস সংকট বা জ্বালানি সংকট যেটাই বলি না কেন, এটার আসলে সাময়িক সরবরাহ সমস্যা বলে আপনি মনে করেন কিনা, নাকি দীর্ঘদিনের জ্বালানি নীতির ব্যর্থতার ফলাফল মনে করেন কিনা? সাথে আরেকটি প্রশ্ন করতে চাই, যে দেশে দৈনিক প্রায় 4 বিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যদি সরবরাহটা প্রায় 2.3 বিলিয়ন ঘনফুট হয়, তাহলে এই যে একটা বিশাল ঘাটতির ব্যাপারটা এখানে চলে আসছে, এই ঘাটতির জন্য আপনি আসলে দায়টা কার উপর বর্তায় বলে মনে করেন? ধন্যবাদ। শরীফ ভাইও অনেকগুলো কথা বলেছেন, তার ভিতর হলো যে আমাদের যারা কথা বলছে, আমাদের আসলে ঘাটতিটা এখন স্বচক্ষে দেখা যাচ্ছে। কারণ মনে রাখবেন, যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু সবসময় নির্বাচনী একটা স্থান নিয়ে তারপরে কিন্তু ক্ষমতায় আসে, এবং তাদের কিছু প্রায়োরিটাইজ সেক্টর নিয়ে কিন্তু তারা কিন্তু ক্ষমতায় আসে। সবচেয়ে মূলত যেই কথাটা আমি বলতে চাই, তিনি যেমন একটা কথা বলল, সেই কথাটা আমি একটু রেশ ধরে বলতে চাই, যে আমাদের এখন পর্যন্ত যে ঘাটতি দেখা যাচ্ছে এবং জনগণ যে সাফার করছে, জনগণ আসলে সাফার করতে চায় না। একটা জিনিস মনে রাখবেন, যে আমাদের সাধারণ জনগণ কিভাবে একটা নতুন সরকার এসে মানে সরবরাহ ঠিকমতো এবং স্বাভাবিকভাবে ব্যালেন্স করে রাখতে পারবে, সেটাই দেখতে চায়। এর পেছনের রাজনীতি জনগণ, এই দেশের রাজনীতি বা সাবকন্টিনেন্টের রাজনীতি সবাই জানে, কিন্তু ঘাটতি কিন্তু জনগণ পছন্দ করে না। বললে, এবং সবচেয়ে বড় কথা, আমরা যাদের মাধ্যমে খবর পাচ্ছি, সেটা তথ্য পাচ্ছি, সেটা টিভি হোক আর পেপার মিডিয়া হোক, আমরা কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট এখন পর্যন্ত আমরা কিন্তু তাদের মুখোমুখি হতে পারছি না। কেন হতে পারছি না? এটা বিভিন্ন কারণ থাকতে পারে। তবে তার সাথে আমি একমত যে
এই 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 ডোমেনটা নিয়ে কাজ করা দরকার। কিন্তু তার আগে আমি একটু বলতে চাই যে গ্যাস কতটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে জ্বালানির প্রধান সোর্স কিন্তু গ্যাস ছাড়া বিদ্যুৎ উৎপাদন হবে না। বিদ্যুৎ যদি না উৎপাদন হয় তাহলে আমাদের শিল্প কারখানা বাঁচবে না। শিল্প কারখানা যদি না বাঁচে আমাদের যে শ্রমিক তারা বাঁচবে না। তারা যদি না বাঁচে আমাদের উৎপাদন ব্যাহত হবে। উৎপাদনের সাথে আমাদের রিলেটেড এক্সপোর্ট এবং ইম্পোর্ট, সর্বোপরি আমি যেখানে যেতে চাই একদম ডাইরেক্ট হিট করবে কিন্তু আমাদের অর্থনৈতিক বলয়কে, এবং এই অর্থনৈতিক বলয়ের উপরই নির্ভর করবে আমাদের কিন্তু ভবিষ্যতে এই দেশটা, তাদের জিডিপি, তাদের উন্নয়ন সব কিছুই কিন্তু এর উপরে, মানে একটা আর একটার সাথে যুক্ত। এখন আসি যে গ্যাসের চাহিদার মানে গ্যাস ঘাটতিটা বা গ্যাসের চাহিদা কোন সেক্টরে কত পার্সেন্ট করে দেয়। আমি একটু তথ্য দিতে চাই গ্যাস কত বড় ইম্পর্টেন্ট একটা জ্বালানি। আমাদের বিদ্যুৎ সেক্টরের 41% গ্যাস সেক্টর থেকে আসে, গ্যাস সেক্টর পূরণ করে। আমাদের শিল্প প্রতিষ্ঠানে 19% চাহিদা এবং এটা পূরণ করে। আমাদের ক্যাপটিভ পাওয়ার সেটাতে 17% গ্যাস চাহিদা পূরণ করে, এবং আমাদের যে আবাসিক চাহিদা আছে গ্যাসে সেটাতে 11% চাহিদা পূরণ করে। এবং আমাদের সার উৎপাদন, যে আমাদের মোটামুটি আমাদের যে কৃষি ক্ষেত্র, কৃষির যে মূল কি সারের উপরে নির্ভর করে আমাদের কিন্তু কৃষি উৎপাদন, সেটাও কিন্তু 6% পূরণ করে এই গ্যাস। কিন্তু মানে ভেরি আনফর্চুনেটলি এটা বলতে হয় যে আমাদের দেশে কিন্তু প্রতিদিন প্রায় 150 মিলিয়ন ঘনফুট কিন্তু গ্যাস উৎপাদন এমনি কমে যাচ্ছে, দেশীয় গ্যাস। এর সাথে যে আমাদের গ্যাসের যে সরবরাহ বা চাহিদা, সেটা যদি আপনাকে তুলে ধরি, এটা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি এখানে। আমরা যদি এখানে বলি যে মহেশখালীর এলএনজি টার্মিনালের সমস্যার কথা আমরা জানি, এবং আন্তর্জাতিক বাজারে এলএনজি সরবরাহের বিঘ্ন, এগুলো তো আমরা জানি। তো আপনার কি মনে হয় যে এগুলোই মূল কারণ বর্তমান সংকটের জন্য? এইটা আসবো, আমি একটু তথ্য দিয়ে ওখানে যাচ্ছি, আমি এক এক করেই যাচ্ছি, ওখানে অবশ্যই আসবো। আমরা এখন দেখব যে মানে জনগণকে তো আসলে তথ্য জানতে হবে। জনগণ যদি তথ্য না জানে তাহলে জনগণের ভেতরে আমাদের সরকারটার বয়স কিন্তু খুব বেশি না। আমি চাচ্ছি এখানে যে আমরা আপনার অনুষ্ঠানে আসি, আমরা একটা তথ্য নিয়ে আসতে চেষ্টা করি, কারণ আমরা কোনো সময়, অন্তত আমি খুব পজিটিভ মানুষ। আমি চাই দেশের উন্নয়ন, সে যে কোনোভাবেই হোক। আমি চাই আমার দ্বারা, যদি বিরোধী দল হোক, সরকারি দল হোক, যে কোনো নাগরিক হোক, আমার একটা কথায় বা আমার একটা কাজে যদি এ দেশের উপকার হয়, আমি কিন্তু সেটাতে খুব খুশি। আমি খুবই অপটিমিস্টিক, দেশ এগিয়ে যাবে। কিন্তু দেশ আগানোর জন্য যে ধরনের মানে কি বলবো ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যে ধরনের চিন্তাভাবনা আমাদের এই গভর্নমেন্টের বলয়ে থাকা দরকার, সেই বলয়ে নিয়ে কি গভর্নমেন্ট কাজ করছে কিনা, সেটাই আমাদের প্রশ্ন। সেই জন্যই আমরা আসলে দুই আলোচকই এখানে এসেছি। আমরা আলোচনা করতে এসেছি দেশের উন্নয়ন নিয়ে, এবং সাধারণ মানুষের কথাগুলো আমাদের মাধ্যমে আমরা প্রকাশ করছি, আর কিছুই না। এই জন্যই আমি জনগণ যেন বিভ্রান্ত না হয়, জনগণ যেন আসলে বিষয়টা বুঝতে পারে, কেন মানে বিদ্যুতের ঘাটতিটা কেন হচ্ছে, কেন বিদ্যুৎ পাচ্ছি না। দেখেন, মনে রাখবেন যে কোনো ঘাটতি রাতারাতি একদিনে হয় না, চাইলেও হয় না। এবং আমি মনে করি কোনো রাজনৈতিক সরকার কখনোই চায় না তার দেশে কোনো ঘাটতি হোক, তার দেশে কোনো অর্থনৈতিক মন্দা আসুক, তার দেশে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক, তার দেশে শ্রমিকের কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাক, বেকারত্ব বেড়ে যাক। কেউ চাবে না। সবাই চাবে যে দেশটা যেন ধীরে ধীরে উন্নতি করে। কিন্তু সেই জায়গাতেও আমাদের কিন্তু রাজনীতির মানে হস্তক্ষেপ এবং ইন্টারন্যাশনাল মানে যেটা ভূ রাজনীতিও এর সাথে জড়িত। কেন আমি বলছি, দেখেন, আমাদের দৈনিক গ্যাসের যে চাহিদা সেটা কিন্তু 38 থেকে 4000 মানে মিলিয়ন ঘনফিট। আমরা এখন যে আগস্টের যে হিসাব, এই হিসাব যদি আপনাকে তুলে ধরি, তাহলে আমাদের সরবরাহ মাত্র 2600 মানে মিলিয়ন ঘনফিট। তাহলে আমাদের কিন্তু ঘাটতি প্রায় থাকছে কত, 1200 থেকে 1400 মিলিয়ন ঘনফিট। এবং অর্থাৎ এই যে চাহিদা এবং সরবরাহের যে বিশাল একটা ব্যবধান, এই 30 থেকে ব্যবধান 35%। জি, আপনার কাছ থেকে শুনবো, তবে একটি বিরতির পরে এসে আবার আপনার কাছে শুনতে চাই মিজানুর রহমান। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আজ আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি গ্যাস সংকট সমাধান কবে এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই যে সরকার বলছে যে গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে প্রায় 2 বছর সময় লাগতে পারে, কিন্তু এই আগামী 2 বছরে যদি শিল্প উৎপাদন কমে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায় এবং বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে যে এই যে 2 বছর ধরে যে অর্থনীতির একটা বিশাল ক্ষতি হয়ে গেল, এই ক্ষতির দায়টা আসলে কে নেবে? অবশ্যই ম্যানেজমেন্টের দায়িত্বে যেহেতু সরকার আছে, সরকারকে নিতে হবে। আপনি তো বলতে পারবেন না যে আমার পূর্বপুরুষ ভুল করে গেছে, তার খেসারত আমাকে দিতে হচ্ছে। যেহেতু আপনাকে আমি ভোট দিয়েছি, আমার কাছ থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি আমাকে যখন বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষকে আপনি কাজের ব্যবস্থা করে দেবেন, বলেছিলেন তো আমি যদি জিজ্ঞেস করি যে আপনি এটি জানতেন না, কেন জানেননি? না জেনে আমাকে কেন এই প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে ভোট নিয়েছেন? অবশ্যই আমরা তাকে অভিযুক্ত করতে পারবো। একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে কতগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো সরকার উত্তরাধিকার সূত্রে কতগুলো প্রবলেম তাকে ফেস করতে হয়। আজকে বিশ্ব পরিসরে যে সমস্যাটা তৈরি হলো, বিএনপি চাইলে এটিকে বন্ধ করতে পারবে? এবং বিএনপি যখনই ক্ষমতা এসেছে, 91 বলেন, 2001 বলেন, এবং এবার সে 3টা যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এটা সত্য। আবার একই সাথে এটাও সত্য যে আমাদের এখানকার যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার জন্য আপনি হরমুজ প্রণালীকে তো আর দায়ী করতে পারবেন না। নিশ্চয়ই না। হরমুজ প্রণালীর বাইরেও অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলোকে আপনার অ্যাড্রেস করা দরকার, অ্যাড্রেস করতে পারছেন না। আজকে সমকাল একটা রিপোর্ট করেছে, রাজবাড়িতে পল্লী বিদ্যুতের মিটার নেওয়ার জন্য বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে এক বাড়িতে তাকে নানাভাবে বিভ্রান্ত করে এক ধরনের ভয়ভীতি দেখিয়ে 3.5 লক্ষ টাকা নিয়েছে। তো ওই মানুষটার, এটি হচ্ছে আপনার ম্যানেজমেন্টের সমস্যা। আপনার সার আছে, গুদামগুলোতে সার আছে, সরকার একটা দাম ঠিক করে দিয়েছে, কিন্তু সেই দামে সার পাওয়া যাচ্ছে না, এবং ইতোমধ্যেই এক জায়গায় লুট হয়েছে। আর আজকে দিনাজপুরে একটা জায়গায় একটা গোডাউন ভেঙে সেখানে অবৈধভাবে মজুত করে রাখা সার উদ্ধার করা হয়েছে। আর একটু আগে আমাদের একজন মন্ত্রী এসে বললেন এগুলো সবই হচ্ছে অতিরঞ্জিত, এটা মুখরোচক প্রচার, আসলে সমস্যা নেই। তো মন্ত্রী তো সার কিনতে যান না, সুতরাং সার পাওয়া যায় কি যায় না এটি ওনার আলোচনার বিষয় না। উনি হয়তো কাউকে দিয়ে যদি খোঁজ নিতে পাঠান, স্বাভাবিকভাবে স্যার কি শুনতে চায়, যে খবরটা নিতে যায় সে এসে স্যারকে ওই কথাটাই বলে, যাতে স্যার খুশি হন। কিন্তু কৃষক যে সার পাচ্ছে না, বিক্ষোভ করছে, গোডাউন ভেঙে লুট করছে, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। এবং যদি সারটা সরকার নির্ধারিত দামে অ্যাভেলেবেল হতো, তাহলে কখনোই একজন কৃষক গোডাউন ভেঙে সার লুট করতে যায় না। এটা সরকারকে বুঝতে হবে। জি, তাহলে শরীফুজ্জামান শরীফ, আমরা তো এটাও জানি যে গ্যাস চুরি হচ্ছে, অপচয় হচ্ছে, পাচারও হচ্ছে, এবং এটি নিয়ে ভ্রাম্যমাণ আদালতের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বা আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে আপনি তো রাজনীতি বিশ্লেষক, মানে মাঠে ময়দানে আপনি রাজনীতি করে এসেছেন বছর পর বছর ধরে, আপনি আসলে কি দেখতে পেলেন এতগুলো বছরে, বা এখন কি দেখতে পান এই যে গ্যাস চুরি হচ্ছে, পাচার হচ্ছে, অপচয় হচ্ছে, এসব নিয়ে? আমি তো ম্যানেজমেন্টের ত্রুটি দেখি। এটা তো আপনি বললেন, হ্যাঁ, লার্জ স্কেলে কতগুলো আছে। এই যে ঢাকা শহরে আপনি যখন যান, ফুটপথে যে দোকানগুলো দেখেন যে বিদ্যুৎটা ব্যবহার করছে, এই বিদ্যুৎটা কোথা থেকে আসে? এই বিদ্যুতের দাম কি আমরা পাই? সরকার পায়? আবার ব্যাটারি চালিত রিকশা, ব্যাটারি চালিত যে রিকশা, এখন ব্যাটারি চালিত রিকশা, এদের আবার একটা কর্মসংস্থানের জায়গাটা আছে। কিন্তু যে মানুষটা দিনে 1000 টাকা ইনকাম করে কোনো একটা মাধ্যম দিয়ে, স্বাভাবিকভাবে তার কাছ থেকে আপনি 20টা টাকা সরকারকে দিবে না, এটা নিশ্চয়ই সে দাবি করবে না। অথবা এই যে ফুটপথের যে দোকানগুলো অতিরিক্ত যে বিদ্যুৎটা ব্যবহার করছে, চুরি করে যে বিদ্যুৎটা ব্যবহার করছে, এটা কি কেবল তারা ব্যবহার করছে? মাস্তান পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, এখান থেকে কি চাঁদাবাজি হচ্ছে না? তাহলে আমার শহরের ফুটপাত আমি কেন দলীয় মাস্তানদেরকে ভাড়া নেওয়ার জন্য একটা আয়োজন করে দিব? সেকেন্ড হচ্ছে, আমার ঘরে বিদ্যুতের জ্বলছে না, আমার সন্তান রাতে ঘুমাতে পারছে না, আমি কেন সেই বিদ্যুৎ দিয়ে কাউকে এই আপনার দোকান ব্যবহার করা বা ফুটপথে দোকান বসানোর সেই সুযোগটা করে দিব? এটা বন্ধের দায়িত্ব কার? এটা বন্ধের দায়িত্ব সরকারের। কিন্তু সরকার সবকিছুই জানে, এবং সরকার, প্রত্যেকটা সরকারই মনে করে
যে তার একমাত্র কাজ হচ্ছে তার যে পলিটিক্যাল অপোজিশন যারা আছে তাদেরকে ধরে জেলে ঢুকানো, এটাই হচ্ছে তার একমাত্র কাজ। জি। এবং সে মনে করে যে আইনের শাসন প্রতিষ্ঠা মানেই হলো আমি আমার প্রতিপক্ষকে যেভাবেই পাই না কেন ধরে নিয়ে আসবো, ধরে জেলে ঢুকিয়ে দেবো এবং এর ভিতর থেকে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। এটা আগেও ছিল, এখনো আছে। আমি এই আলোচনাটা একটু লম্বা, নিশ্চয়ই আপনি বিরতিতে যাবেন, সেই কারণে সমাধানের যে জায়গাটা আমি মনে করি কি এটা আসলে সেমিনার না, সুতরাং আমার আলোচনাটা আমি একটু টু দি পয়েন্ট করতে চাই। সেই কারণে আমি সমাধানের যে জায়গাগুলো আমি মনে করি বা আমি এই সময়কালে এক্সপার্ট যারা আছেন, বুয়েটের দু একজন মানুষ আছেন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, অনেক বছর ধরে বিদ্যুৎ জ্বালানি সেক্টর ধরে কাজ করছেন, এদের যে অপিনিয়নটা তার উপরে আমি কথা বলবো হয়তো একটু সময় যখন পাবো তখন। আচ্ছা, ঠিক আছে শরীফুজ্জামান শরীফ, তার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই যে আমরা যদি নতুন গ্যাস ক্ষেত্র উৎপাদনের নিয়ে ভবিষ্যতের দিকে যদি অগ্রসর হই বা ভাবি বা ভবিষ্যতে ঘাটতি পূরণ করা হয় যদি আমরা ধরে নিতে পারি, তাহলে আজকের যে সংকট এটি আসলে কেন হলো? এটা কি সরকার, যেহেতু আপনি নিজেও সরকারের একটি অংশ, সরকার কখনো স্বীকার করবে কিনা যে বাংলাদেশের জ্বালানি পরিকল্পনায় দীর্ঘমেয়াদীর যে প্রস্তুতির একটা ঘাটতি দেখতে পাচ্ছি আমরা বা আপনি দেখতে পান আপনার জায়গা থেকে, সেটি আসলে সরকার কখনো স্বীকার করবে কিনা, এটি নিয়ে আসবো আপনার কাছে শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই। শরীফুজ্জামান শরীফ সাহেব বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরলেন, তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে যে সরকার চাইলেই কি এটা করতে পারবে কিনা, আর আপনি যেটা বলছিলেন যে চাহিদা এবং সরবরাহের যে বিশাল ব্যবধান বা বিশাল ঘাটতি, এটি নিয়ে হচ্ছে আপনি ব্যাখ্যা করতে যাচ্ছিলেন। দুটি মিলিয়ে আপনার কাছ থেকে আসলে বিশ্লেষণটা জানতে চাই যে সরকার কি চাইলেই আমূল পরিবর্তন ঘটাতে পারবে জ্বালানি সেক্টরে? প্রথম কথা হলো যে অবশ্যই আমি শরীফ ভাইয়ের সাথে একমত, একটা ম্যানেজমেন্ট ত্রুটি আছেই এই সরবরাহ নিশ্চিত করার জন্য। অবশ্যই এই জায়গায় আমি তার সাথে একমত, কারণ একটা সরকার যখন ইস্তেহার নিয়ে বা একটা প্রতিশ্রুতি নিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসে, তখন কিন্তু অবশ্যই তার খেয়াল রাখতে হবে যে আমি যে প্রতিশ্রুতিটা নিয়ে এসেছি, জনগণ কিন্তু জনগণ কখনো কিন্তু পেছনের দরজায় পেছনের দিকে যেতে চাবে না। নিশ্চয়ই তাদেরকে আমরা স্বপ্ন দেখাচ্ছি সামনে যাওয়ার জন্য। তাই কিন্তু কোনো সরকার, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে, তখন যদি জনগণ দেখে আগের চাইতে আমার বর্তমান দিনটা ভালো যাচ্ছে না, তখনই কিন্তু প্রশ্ন আসে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফোরকাস্ট করে ক্ষমতায় আসা উচিত এবং সেই ক্ষমতায় আসার আগেই আমাদের আসলে কি বলবো, দুঃখের জায়গাটা অনেক জায়গায়, কিন্তু যেহেতু আমি খুবই পজিটিভ মানুষ, আমি খুব অপটিমিস্টিক মানুষ, আমি যেটা বলতে চাই 55-56 বছর ধরে তো দেশ নিয়ে খালি মানে খেলাধুলাই চললো আর মানে কি বলবো এক্সপেরিমেন্টই হলো, কিন্তু এইবার যে সরকারের কাছে বা এই 5ই আগস্টের পরে যে সরকারগুলো ছিল তাদের কাছে যে জনগণের যে মানে আশা আকাঙ্ক্ষা ছিল, সেখানেই আসলে প্রশ্ন। কিন্তু আমি একটু আসতে চাই কেন এটা হচ্ছে। আমাদের তো, আমি এখানে এসেছি কিছু কারণ দেখাবো এবং করণীয় দেখাবো। সেটা হলো যে আপনি জানেন আমাদের দেশীয় উৎপাদন, এটা কিন্তু যখন আগে ছিল মানে অন অ্যান অ্যাভারেজ প্রায় 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা উত্তোলন করতে পারতাম, কিন্তু সেই চাহিদা, সেই উত্তোলন কিন্তু বর্তমানে নেমে এসেছে মাত্র 1700 থেকে 1800 মিলিয়ন ঘনফুট। চাহিদার প্রায় এখানেও প্রায় 30-35% কম। এখন আমরা কিন্তু যার কারণে 2018 থেকে 19 সালে কিন্তু যে সরকারটি ক্ষমতায় ছিল, আমরা গত যে ফ্যাসিস্ট সরকার, তারাও কিন্তু এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করেছে এবং আমি বলি বিদ্যুৎ সরবরাহটা ঠিক রেখেছিল। আমাদেরও আমি মনে করি তারা প্রায় 7 মিলিয়ন টন এলএনজি আমদানি করেছিল। কিন্তু মজার একটা ব্যাপার, এটা জনগণ অনেকে জানে না, আমাদের বিদ্যুৎ চাহিদা অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন কিন্তু আমাদের 16 থেকে 1650 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা, কিন্তু আমাদের ঘাটতি হলো এখন যে আমাদের ঘাটতি সেটা হলো আমরা 1200 বা 900 থেকে 1200 অন অ্যান অ্যাভারেজ। কিন্তু মজার ব্যাপার হলো থাকবে কারণ জনসংখ্যা বাড়ছে, এখানে একটা মজার ব্যাপার, ওই যে বললাম যে আমাদের দেশ নিয়ে খালি সিনেমিনে খেলা হচ্ছে। বিরোধী দল মানেই বিরোধী এবং রাজনীতি মানে কুটোচাল। রাজনীতি আমাদের দেশের রাজনীতি মানে রাজ্যনীতি না, এটা কুটোচাল নীতি। মানে মজার ব্যাপার হলো যে এই যে দুটা বিভক্ত রাজনীতি বাংলাদেশে, সেখানে আমি বলবো যে সত্যি মানে এই যে বিএনপির কথা যদি বলি, একটা দুর্ভাগা পার্টি। যখনই ক্ষমতায় এসেছে যুদ্ধের ভিতরে
যখনই ক্ষমতায় এসেছে ঘাটতির ভিতরে, যখনই ক্ষমতায় এসেছে একটা মানে কি বলবো যে দেশের একটা নাজুক অবস্থায়, এবং যখনই 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন সমস্যাগুলো ওরা ছিল। যখন ঠিকঠাক করছে তখন যে ফ্যাসিস্ট যে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট তখন ক্ষমতায় চলে আসতো, মানে মজাটা তারা নিত। এবারও তারা কি করেছে দেখেন, যে ঘাটতিটা, এই ঘাটতিটা রেখেছে কোথায় জানেন? এই ঘাটতি সরবরাহটা রেখেছে আদানি গ্রুপের কাছে, মানে ইন্ডিয়া। এরা জানে যে আমি না সবসময় একটা কথা বলি, গত সরকারটা যে ফ্যাসিস্ট সরকার যাকে বলি, এই সরকারটা কোনোভাবে আন্দোলনে যদি নাও যেত, বিশ্বাস করেন আমার কেন জানি মনে হয় এই 2026 সালে ওরা নিজেরাই বলতো আমরা থাকবো না, আমরা নিজেরা চলে যাব। কারণ যে দেশে 150 মিলিয়ন ডলার আপনার শুধু ইন্টারেস্ট পরিশোধ করতে হয়, সে দেশ কেমনে আগাবে? তারপরে 900 মেগাওয়াট মানে বিদ্যুৎ সে আদানি গ্রুপের কাছে ইন্ডিয়া থেকে আমদানি করা হতো। এখন কথা হলো যে এটা তো মানে এখন শরীফ ভাইয়ের কথায় আসি, যে বিএনপি তো জানতো যে কি হচ্ছে, তাহলে আমি ক্ষমতায় এসে আমার কোন জায়গায় হাত দেওয়া দরকার। আমি ইন্ডিয়ার সাথে ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আমার ওইটা আগে ঠিক রাখি না, তারপরে আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করে তখন আমি ওদের সাথে চুক্তি বাতিল করব না করব, এই অপশন তো আছেই। তার ভিতরে আমি আরেকটা জিনিস বলতে চাই, দেখেন যে এলএনজি ঘাটতিটা, এলএনজির জন্য আমাদের তো নিজস্ব উৎপাদন কমে গেছে। আমরা তো নতুন আবার গ্যাস ক্ষেত্র তো মানে কি বলবো সার্চিংও করিনি, সেখানে ব্যয়ও করছি না। নতুন গ্যাস ক্ষেত্র উত্তোলন করতে হবে না, সেটা খুঁজতে হবে না, সেটাতে মনোযোগ দেওয়ার এখন সময়। তো না হলে কত দিন আপনি ঘাটতি পূরণ করবেন আমদানি করে, কারণ আমদানি যারা করবে সেই সোর্সও কিন্তু একটা ব্যাপার। এখন যেমন অনেকে বলছে, আমি একমত, আমি আসলে এক্সপার্টদের কথা টিভি বা মিডিয়াতে শুনছি না, যার কারণে আমারও প্রশ্ন একটা জায়গায় যে কেন এক্সপার্টদের আনছে না, বুয়েটকেই কেন আমি ধরবো? আরও আমাদের যে ট্যালেন্টরা পৃথিবীর সব জায়গায় বসা, তাদেরকে নিয়ে এসে আমন্ত্রণ জানায় কথা বলুক না কোথায় ঘাটতি। আপনার যেরকম প্রশ্ন, আমারও এরকম একটা প্রশ্ন আছে যে সরকার যদি আগে থেকেই জানতো যে দেশীয় গ্যাসের মজুদ কমে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, তাহলে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি কেন হলো না? এটি নিয়ে আসতে চাই মিজানুর রহমান আপনার কাছে, তবে একটি বিরতির পরে আসবো আপনার কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আর একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি গ্যাস সংকট সমাধান কবে এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমরা ধরে নেই সরকার যদি আগে থেকে জানতো যে বাংলাদেশের গ্যাসের মজুদ ও উৎপাদন কমে যাচ্ছে, তাহলে অনুসন্ধানের বেলায় যথেষ্ট গুরুত্ব কেন দেওয়া হয়নি? আপনার কি মনে হয়? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন আমাদের দেশের তো রাজনীতিবিদরা শুধু রাজনীতি কৌশলটাই জানে, যত টেকনিক্যাল বিষয় আছে রাজনীতি রিলেটেড আবার মেগা প্রজেক্ট রিলেটেড এসব জানে, কিন্তু যে ওই যে এক্সপার্ট লেভেল, এখনও তো আপনি বলেন কোন মন্ত্রী এক্সপার্ট, কি বিষয়ে এক্সপার্ট, কার ইঞ্জিনিয়ারিং মানে ক্যাপাসিটি আছে, জানার যোগ্যতা আছে, আপনি বলেন। এই যে আমাদের গ্যাস ঘাটতির জন্য যে বিদ্যুতের এই অবস্থা, করুণ অবস্থা, এবং রাজনৈতিক কারণে যে বিদ্যুতের এই অবস্থা, এটার কখনো আপনি দেখছেন কোনো মন্ত্রীর কাছ থেকে মুখে কোনো এখন পর্যন্ত অ্যাড্রেস আসতে? আমি বরঞ্চ আমাদের যে টুকু সাহেব মানে বিদ্যুৎ মন্ত্রী, তার মুখ থেকে যেটা শুনেছিলাম সেটা তো হাস্যকর ছিল। সম্ভবত প্রধানমন্ত্রী তাকে ডেকে বুঝাইছে, এখন কিন্তু 2026 সাল, সেই 2008 বা 2006-এর মতো মিথ্যা বলেন না জনগণের কাছে। তিনি বলেছিল যে গ্রামে নাকি ঝড় হয়, সেই ঝড়ে নাকি বিদ্যুতের লাইনগুলো ছিঁড়ে যায়, সেই ছেঁড়া লাইনকে আপনার মেরামত করতে গেলে নাকি 10-12 ঘন্টা কারেন্ট থাকে না। এটা একটা কথা হলো? যাই হোক, তিনি আবার রেকটিফাই করে তিনি রিসেন্টলি আবার জানাইছে যে না, বিদ্যুতের ঘাটতি আছে, এটা পূরণ করতে গেলে 2 বছর মিনিমাম সময় লাগবে। এখন আমি বলি, আমি এর আগেই আমি আমার মানে বক্তব্য শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের মানে কি বলবো শ্রদ্ধেয় শরীফ ভাইয়ের কাছে। সেটা হলো যে দেখেন আমাদের যে ঘাটতিটা অলমোস্ট 100 মেগাওয়াট কম বেশি হতে পারে, এই পুরো ঘাটতিটা কিন্তু বিগত সরকার কার কাছে রেখে গিয়েছিল জানেন? আদানির কাছে, ভারতের কাছে, যেন পরবর্তীতে কোনো সরকার যদি আসে, বিএনপি তো ওরা জানতো যে বিএনপি আসবে আমার মনে হয়, কারণ বিএনপি না আসলে ওরা ছেড়ে দিয়ে চলে যেত, কারণ এত দুর্নীতি, এত মানে টাকা পাচার ওরা করে গেছে
যে ওরা 2026 সালে এমনি নিজেরাই কিন্তু ওরা টিকতে পারতো না, এবং ওরা জানে যে ভারতের যেই মানে ছোবল ছিল সেই ছোবলের হাত থেকে বাঁচতেও তাকে পালাতে হবে, যার কারণে ভারতের হাতে কিন্তু ওই ঘাটতিটুকু রেখে গিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ম্যানেজমেন্টটা ঠিক থাকতো 6 মাসে এই ঘাটতিটা পূরণ করার যদি ব্যবস্থা নেওয়া হতো, যেমন ধরেন সত্যি কি ওই বিএনপির, বললাম না যে বিএনপি দুর্ভাগা একটা দল, মানে ও মানে কি বলবো, খুবই কি বলবো যে বিএনপির ভাগ্যটা ভালো না, কারণ সব সময় আসে ওই যে বললাম যে একটা সমস্যার ভেতরে, সেই সমস্যা উতরাতেই আর একটা দল চলে আসে। তখন জনগণের, এই দেশের জনগণ তো আবার বেশি বোঝে, এই দেশের জনগণ ভাবে যে মনে হয় ওই সরকারটি করে গেছে। আসলে তা না, বিএনপির এখন অনেকগুলো ডিলেমা আছে, এগুলির ভিতর দিয়ে এখন যাচ্ছে। তবে আর একটা জিনিস বলি, সমালোচনার মানে হাত মনে হয়, সমালোচনার মুখ এই বিএনপির আমলেই মনে হয় মুখরোচক থাকে, মানে টিভি মিডিয়া আল্লাহর রহমতে যে যা পারছে তাই বলতে পারতেছে, তাও মানে জনগণের তাও খুশি না, তাও ওই আগের সরকার ভালো। কারণ কি, ওই যে ঘাটতিটুকু, বিদ্যুতের ঘাটতি, এটা জনগণ পছন্দ করছে না। এটা সুরাহা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের বর্তমানে এখন ভালো ভাসমান যে এলএনজি টার্মিনাল মাত্র 2টি আছে, এটা 4টি করতে হবে। তবে খুব খুশির খবর, এটা কিন্তু এই দুটা যদি তৈরি করতে হয় মিনিমাম 2 বছর 2.5 বছর লাগবে চায়না থেকে, কিন্তু এটা রেডিমেডই একটু বেশি দরে কিনতে যাচ্ছে মনে হয় সরকার। যদি এটা যায়, আমার মনে হয় যে বিদ্যুতের যে ঘাটতি অনেকাংশে ওই 6 মাসের ভিতর পূরণ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের কিন্তু এর সাথে সাথে এই যে আমাদের কিন্তু কোনো এলএনজি ল্যান্ড বেস কিন্তু টার্মিনাল এখনো হয়নি, এটা কিন্তু করে ফেলতে হবে যে কোনোভাবে। এই সাথে শুধু এই এলএনজি বেস টার্মিনাল করলেই কিন্তু ঘাটতি ইন ফিউচারে পূরণ হবে না। পূরণ হতে গেলে আমাদের এখন অনুসন্ধানে নামতে হবে গ্যাসের। অনুসন্ধান করে আমাদের দেশে যেহেতু গ্যাসের সবাই বলছে, এক্সপার্টরাও বলছে আমাদের দেশে গ্যাস ক্ষেত্র পাওয়া যাবে, অনুসন্ধান করলেই পাওয়া যাবে। এবং অনেক জায়গাগুলো তো আপনারা জানেন যে বুদবুদ করে গ্যাস বেরোচ্ছে জমি জায়গা দিয়ে, সেখানে এখন পর্যন্ত অনুসন্ধানের কোনো খবর নাই। এর সাথে সাথে আমি যেটা বলি যে শুধু এলএনজির আমি টার্মিনাল করলাম, কিন্তু এলএনজি সরবরাহকারী দেশের সোর্স তাদেরকে কিন্তু এখনই ঠিক করে রাখতে হবে। আপনি জানেন যে এত এলএনজি সবাই কিন্তু মানে সবার দেশেই কিন্তু এলএনজি দরকার, তাইলে তাদের ঘাটতি পূরণ না করে কি আপনার কাছে এক্সপোর্ট করবে তারা? তাহলে আমাদের অনেকগুলো দেশ এখনই ঠিক করে ফেলতে হবে। তা না হলে আমরা যদি 2-1টা দেশের উপর নির্ভর করি, আমাদের সামনে আবার ভবিষ্যতে আবার ঝামেলা ফেস করতে হতে পারে। যার কারণে এই যে মেগা প্রজেক্টটা, যেটার সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে বিদ্যুৎ যদি না যায়, জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি থাকে, আর যাই হোক দেশটা মনে হয় ভালো যাচ্ছে। দেশ যতই এগিয়ে যাক, যদি বিদ্যুৎ ঘাটতি থাকে, জনগণের ভিতরে খুব একটা মানে কি বলবো যে একটা কাঁপুনি ধরে যায়, যে না জানি কি হয়ে যাচ্ছে, না জানি। আর এর ভিতর তো মানে মিডিয়া তো একদম ওপেন, এত গণতান্ত্রিক, আল্লাহর রহমতে যে যেমন পারছে সে যেমন ভাবে বলছে। এটা যদি আমি খালি ভাবি, এগুলি যদি হাসিনার আমলে হতো, আমার মনে হয় ক্রসফায়ারে আমরা 50 জন সাংবাদিক বা এই যে মিডিয়া ব্যক্তিত্বদের আমরা মানে দেখতে পারতাম যে হয়তো বা ক্রসফায়ার হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই মিডিয়ার এই যে মানে এই স্বাধীনতাটাকে, এটাকে রিটার্ন করাটাকে আমরা পছন্দ করি, জনগণ পছন্দ করে, জনগণ এই স্বাধীনভাবে বলতে পছন্দ করে। যাই হোক, বিদ্যুৎ ঘাটতির ভিতরে যে এই যে যেমন পারতেছে কথা বলতে পারছে, এটা একটা ভালো দিক। কিন্তু সেই সাথে আমাদের দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ বাকি। নিশ্চয়ই, এবং আপনি বেশ গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট তুলে ধরেছেন মিজানুর রহমান। সময় থাকলে আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফ সাহেব, আপনার কাছে জানতে চাই যে যেটি মিজানুর রহমান বললেন যে দেশীয় অনেক ক্ষেত্রেই গ্যাসের অনুসন্ধান করা হচ্ছে বা হচ্ছে বুদবুদ করে গ্যাস বেরোচ্ছে, যেটা উনি একদম বললেন ওনার ভাষায় বলতে গেলে, সেই দিক থেকে সরকার আসলে বিষয়টিকে কেন গুরুত্ব দিচ্ছে না আপনার মনে হয়? তাছাড়া আমি আরেকটি প্রশ্ন, যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, যে এটাকে আমরা কি ইতিহাসের পুনরাবৃত্তি বলবো বা আপনি বলবেন, নাকি একই ধরনের জনদুর্ভোগ আবার ফিরে আসছে? কারণ 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যে শাসনামল ছিল, সেই সময় আমরা গ্যাসের সংকট দেখেছি, বিদ্যুতের সমস্যা দেখেছি, 8-9 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে লোডশেডিংও দেখেছি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসব নিয়ে অনেক নিউজও হয়েছিল তখন। তাহলে সেই 2001 থেকে 2006 বিএনপি শাসনের জনদুর্ভোগ কি আবার ফিরে আসছে কিনা? এটা তো জনসাধারণের প্রশ্ন এবং আস্থারও জায়গা বটে। ধন্যবাদ। আমি মিজান ভাইয়ের এবং মিজানুর রহমানের প্রশ্ন
মিজান রয়েছে। ভাইয়ের আলোচনার মধ্যে প্রচুর আবেগ দেখলাম, ইমোশন দেখলাম, রিয়েলিটির ততটা নেই। প্রথমত এনার্জি সেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিএনপির একটা ঐতিহ্যগত প্রবলেম আছে। বিএনপি 2001 থেকে 6 পর্যন্ত যতদিন পাওয়ারে ছিল, তার শাসনের যতগুলো ক্ষত, সব ক্ষতগুলো এনার্জি সেক্টরকে কেন্দ্র করে। আপনি বিদ্যুৎ চেয়েছে কানসাটে 9 জনকে গুলি করে মেরে ফেলেছেন। বিদ্যুৎ চেয়েছে আপনি আজকে, ঠিক আজকের এই দিনে আপনি ফুলবাড়িতে 3 জনকে মেরে ফেলেছেন। আপনি শনির আখড়ায় পিটিয়েছেন। তার মানে হলো যে এক একটা রাজনৈতিক দলের এক একটা সেক্টর আছে, সেখানে সে ম্যানেজ করতে পারে। বিদেশ থেকে বিদ্যুৎ আনা এটা সার্বভৌমত্ব বিরোধী না। পৃথিবীর বহু দেশ এক দেশ আর এক দেশকে এই জায়গাগুলোতে সহযোগিতা করে। আমরা ওই যেটা বললাম যে আপনার এখানে শুধু বিএনপি যতটুকু সময় ক্ষমতা এসেছে, এটা রাতারাতি সমাধান করে ফেলতে পারবে এমনটা মনে করি না। এটা পুরন ঢাকার মৌলভীবাজার থেকে হ্যাসাক লাইট কিনে এনে জ্বালিয়ে দিলাম এমনটা না, কিন্তু তার একটা প্রিপারেশন থাকতে হবে। এখানে সর্বনাশের একটা বড় জায়গা তৈরি করে দিয়ে গেছেন ডক্টর ইউনূসের সরকার। আপনি যদি আজকে এলএনজি কেনার জন্য কাউকে দায়িত্ব দেন, ওয়ার্ক অর্ডারও দেন, এই এলএনজি আসতে আপনার 3 বছর সময় লাগবে। রাতারাতি চাইলেই আপনি সেটি পাবেন না। এই ভাবনাগুলো ডক্টর ইউনূসের সরকারের মাথায় ছিল না। তারা কেবলমাত্র ওই যে সংস্কার নিয়ে, এই যে দেখছেন এখন আলোচনা হচ্ছে দেশি নাগরিক না বিদেশি নাগরিক, ওই সরকারের যারা ছিল তারাও বলছে অমুক বিদেশি নাগরিক। আরে বাবা, এখানে একটা পুরো বিদেশি নাগরিকদের একটা সরকারই তো ছিল। ডক্টর ইউনূসের সাথে যারা ছিল তারা কি দেশি ছিল? এবং তাদের একটা এজেন্ডা ছিল। আমি জানি না যে বিএনপি এই জায়গাগুলো রিয়েলাইজ করে কিনা। বিএনপির পথে পথে কাটা বিছিয়ে গেছে ডক্টর ইউনূস। আপনি গত 2 দিন ধরে আলোচনার বাইরে চলে যাচ্ছি, তারপরে উদাহরণ হিসাবে বলি, না, আমাদের অর্থমন্ত্রী কথা বললেন প্রসঙ্গে যে আসতে পারে। এই মুহূর্তে পে স্কেল আমরা ডিক্লেয়ার করতে পারবো না, কারণ হিউজ টাকার দরকার। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে পে স্কেলটা তৈরি করতে আলাপ আলোচনা করে তৈরি করা উচিত ছিল। ডক্টর ইউনূস তো জানতেন যে তিনি দায়িত্বে থাকতে পারবেন না, তিনি কেন পে স্কেলের ঘোষণাটা দিয়ে চলে গেলেন? অর্থাৎ তার কাঁধের যে বোঝাটা আর একজনের উপরে চাপিয়ে দিয়ে, এবং সে দেশের মধ্যে মানুষের মধ্যে এখন বিএনপি যদি সময় যত যাবে পে স্কেল ঘোষণা করতে, মানুষের ক্ষোভ, মানুষ বলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ততই বিএনপির উপরে পড়বে। অথচ এই কাজটা বিএনপির করা না। আবার ওই যেটা বললাম যে বিএনপির জায়গা থেকে ভারতের যে ইস্যুটা নিয়ে এসেছেন, আমাদের মর্যাদার সাথে পারস্পরিক সহযোগিতা দরকার, কিন্তু আমাদের এখানে ভারতের ক্ষেত্রে ইস্যুটা হলো আমরা সবাই ভারতের সহযোগিতা চাই। পাই, যদি পাই খুশি হই, যদি না পাই ভারতকে গালাগালি দিই। আমাদের এখানে কে ভারতের সাথে সেই ধরনের সংযোগ রাখতে চায়নি? নরেন্দ্র মোদীর সরকার যেদিন ক্ষমতায় আসে, নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর বিএনপি ফুলের মালা নিয়ে ভারতীয় দূতাবাসে গিয়ে রেখে আসেনি? ওই দিন অফিস তো বন্ধ ছিল। তারপরেও ডক্টর ইউনূস সারা পৃথিবীর যেখানে গেছেন সেখানে জুলাই গ্রাফিতির বই নিয়ে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে জুলাই গ্রাফিতির বই না নিয়ে পুরনো একটা ছবি তার সঙ্গে সেটি সংগ্রহ করে বের করে বাধাই করে সেটি উপহার হিসাবে নিয়ে গেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়াইলিং, খুশি করার চেষ্টা। আওয়ামী লীগের এই জায়গাটা ছিল একেবারে, মানে সে কোনো রাগঢাক করতো না, সে কোনো বাস বিচার করতো না বলার ক্ষেত্রে। এখনো আপনি দেখবেন তাদের নেতাকর্মীরা তারা মনে করে যে ভারত হচ্ছে তাদেরকে রক্ষা করবে, ভারত হচ্ছে তাদের বিধাতা। কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রায় সবাই ভারতের সহযোগিতা চায়, না পেলে খুশি হয় না, মনে মনে গালি দেয়। আমাদের এখানে এই যে আমরা আলোচনাগুলো করছি 2002 সালে 30শে জুন, 2002 সালের 30শে জুন আমরা আদমজি পাটকলটা বন্ধ করে দিলাম। কেন? ভারতের পাটের বাজারের সম্প্রসারণ করার জন্য। মাত্র 4 দিনের প্রস্তুতিতে করেছি না? করেছি তো। আমরা কার পারপাস সার্ভ করেছি পাটকল বন্ধ করে? ইন্ডিয়ার পারপাস সার্ভ করেছি। এরশাদের হাত ধরে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি এসেছিল বাংলাদেশে, তারপরে সেটি সাইফুর রহমানের হাত ধরে একটা একটা করে বাস্তবায়িত হয়েছে না? এখানে রেল সংকুচিত হয়েছে, এখানে বিআরটিসি আমরা সংকুচিত করেছি, আমরা এই যে সার কীটনাশক দেওয়ার জন্য যে বিএডিসি যেটা ছিল সেটা দুর্বল করে ফেলেছি, বিদেশিদের পরামর্শ শুনেছি আমরা। এখন বিএনপির করণীয় জায়গা, বিএনপি
কালকে ওভারনাইট এই সমস্যার সমাধান করতে পারবে না। আপনাকে প্রথমত মানুষের কাছে যৌক্তিকভাবেই ইস্যুটাকে বলতে হবে। এর দোষ, তার দোষ, এর উপরে কাঁধে চাপিয়ে দেওয়া, তার উপরে কাঁধে চাপিয়ে দেওয়া না। সমাধানের যে জায়গাটা, সমাধান আপনার ম্যানেজমেন্টের জায়গাটা আপনার ইমপ্রুভ করতে হবে। প্রয়োজন হলে মানুষের আরো কতগুলো সেক্টর আছে, যে সেক্টরগুলোর থেকে মানুষ নানাভাবে সরকারের উপরে বিরক্ত হচ্ছে, সেই জায়গাগুলোকে আপনি অ্যাড্রেস করতে হবে। আপনি রাতারাতি ওই বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারবেন না, এটি সত্য, কিন্তু রাস্তার চাঁদাবাজিকে রাতারাতি বন্ধ করতে পারবেন না, চাইলে পারবেন। কারণ বাজারে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, চাইলে পারবেন। এটা 2 ঘন্টার মধ্যে সম্ভব। কিন্তু আপনি যদি ওটি করেন, তাহলে বিদ্যুতের ক্ষেত্রে হয়তো মানুষ দেখবে যে না, একটা ভালো করেছে আর একটা করার চেষ্টা করছে। কিন্তু আপনার চাঁদাবাজিটা চলবে, আর এখানে বিদ্যুৎও আপনি দিতে পারবেন না। আপনি যতই বলেন না কেন, মানুষ বলবে যে না, আপনি আন্তরিক না। আপনার প্রধানমন্ত্রী 100 টাকায় ভাত খান, ফাইন। আপনি এই যে পরিবর্তনটা তিনি করার জন্য বলে দিচ্ছেন নেতাদেরকে, নেতারা সেটি করছে না। ঠিক আছে? সুতরাং মানুষকে, আর আপনার এখানে যেটা সমাধানের যে জায়গাটা, আমাদের এলএনজির জন্য সর্বোচ্চ চেষ্টাটা করা, সেটি করতে হবে। আমাদের এখানের যে সিস্টেম লজ যে জায়গাগুলোতে আছে, সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। বিদ্যুৎ নিয়ে মানুষের যে অন্যান্য যে ভোগান্তি আছে, পল্লী বিদ্যুতের মিটার থেকে শুরু করে অন্যান্য জায়গায়, তারপরে হচ্ছে অতিরিক্ত বিল, এটা যদি আপনি কমান, মানুষের যে এক ধরনের অস্বস্তিটা একটু আপনি কমাতে পারলে, মানুষ দেখবে যে না, অতিরিক্ত বিল আসছে না, একটু 2 ঘন্টা অন্ধকারে থাকছে কিন্তু অতিরিক্ত বিল দিতে হচ্ছে না, মানুষের সহনীয় মাত্রাটা বাড়বে। আচ্ছা, শরীফুজ্জামান শরীফ, মানুষ তো বিএনপির অতীত মনে রেখেছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সরকার কি অতীতের এই সব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমস্যার সমাধানগুলো করতে পেরেছে বা করতে পারছে? আমার কাছে প্রথমত যদি মনে হয় যে এদের যে টিম লিডার যিনি আছেন, প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি তার রাজনীতি এবং তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছেন এবং সেটি তিনি প্র্যাকটিস করার চেষ্টা করছেন, পরিবর্তন আনারও চেষ্টা করছেন। তিনি যদি তার গাড়ি বহরটাকে ছোট না করতেন, তাতে কেউ বলতো না যে আপনার গাড়ি বহর কেন ছোট। ঠিক আছে? তিনি তার গাড়ি বহর ছোট করেছেন যখন এনার্জি ইস্যুটা তখন পর্যন্ত আসেনি। তারপরেও তার নিরাপত্তাটাকেও ঝুঁকি নিয়েও তিনি তার বহরটাকে ছোট করেছেন। কিন্তু তার কলিগ যারা আছেন, তার সহকর্মী যারা আছেন, তারা প্রধানমন্ত্রীর এই যে আন্তরিক উদ্যোগটা প্রপারলি গ্রহণ করছেন না, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন না। যদি শিক্ষা গ্রহণ না করেন, অন্য জায়গাগুলোতে, আমাদের এখানে বেশ কতগুলো জায়গা আছে যেখানে স্বল্প মেয়াদে সময়ে আমরা এক্সপ্লোর করার জন্য আমরা কতগুলো প্রকল্প নিতে পারি। সিলেট অঞ্চলে কতগুলো জায়গা আছে, ছোট ছোট গ্যাস ক্ষেত্র আছে, অল্প সময়ের মধ্যে সেটা করা সম্ভব, 2-3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে সেটি করা সম্ভব। আমাদের এখানে ভোলায় গ্যাস আছে, যদিও ভোলার গ্যাসটা পাইপলাইনে আনা এটা খুব ব্যয়বহুল। মানে আপনি যে পরিমাণ গ্যাস আনবেন, আপনার এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে ধরনের বাজেট, সেই বাজেটকে এটা সাথে আপনি করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনার যেমনিভাবে আমাদের এই সিলেট সহ অন্যান্য জায়গাগুলোতে আপনার সার্ভেগুলো করতে হবে। আপনার যে নিজস্ব অ্যারেঞ্জমেন্টটা আছে, বাপেক্সকে আপনার পর্যাপ্ত সহযোগিতাটা দিতে হবে। আমাদের এখানে আন্তর্জাতিক যে টেন্ডারগুলো হয়, যে বিদেশি কোম্পানিগুলো আসে, তারা যে সার্ভেগুলো করে তার থেকে বাপেক্সের সাকসেস রেট অনেক বেশি এবং তারা আমাদের দেশীয় প্রতিষ্ঠান। কিন্তু আমরা সবসময় চাই বাপেক্সকে পঙ্গু বানিয়ে বারান্দায় বসিয়ে রাখবো, আর বিদেশি কোম্পানিগুলো আসার পরে, কারণ এর সাথে তো 60-40 সম্পর্ক আছে, লেনদেনের সম্পর্ক আছে, সেই কারণে আমরা বিদেশিদেরকে দিতে চাই। আপনি যদি মিন করেন যে আমি এই সমস্যার একটা স্থায়ী সমাধান করব, আপনাকে বাপেক্সের কাছে যেতে হবে এবং বাপেক্সকে শক্তিশালী করার ভেতর থেকে আমি বাপেক্সকে পয়সা দিব। যদি 5 টাকা ঘুষ সেখানে খায়, আমার দেশের ইঞ্জিনিয়ার খাবে, আমি বিদেশকে কেন দিব? আর আপনার শেষ জায়গাটা হচ্ছে আপনার যে বিস্তীর্ণ সমুদ্র, সেখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে। ইতিমধ্যেই যে সার্ভেগুলো হয়েছে সেখানে দেখা গেছে এখান থেকে আপনার একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। মিয়ানমারের সাথে অন্তত কয়েকটা ইস্যুতে আপনার আলোচনার ডোর ওপেন করতে হবে। যদিও আপনি খেয়াল করে দেখবেন আমাদের সমস্ত আলোচনা হলো ভারত কেন্দ্রিক, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক, প্রধানমন্ত্রী যাবেন নাকি তারা আসবেন, এর বাইরে বিশ্বের অন্যান্য। গতকালকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের 9 বছর পূর্ণ হলো, আপনি কোনো আলোচনা শুনেছেন?
আমাদের পুরো ব্যবস্থা শরীফুজ্জামান শরীফ, আপনার বক্তব্য পরিষ্কার। আপনি বেশ কয়েকটি সমাধানের উপায় বাতলে দিয়েছেন। আমি এ পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছে 30 সেকেন্ডের মধ্যে শুনতে চাইবো যে আসলে যে কয়টি উপায় শরীফুজ্জামান শরীফ বললেন, এছাড়াও আপনি একজন উন্নয়ন বিশ্লেষক হিসেবে কি কি পরামর্শ দিতে চাইবেন সরকারকে? আমি প্রথমেই পরামর্শ সরকারকে দিতে চাবো, আসলে আমাদের খুব দুর্ভাগ্য, আমাদের জাতিটা দুটা মানে কি বলবো মানে রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেছে দুই ভাগে, যার কারণে এই একটা ভাগ ভারতকে খুব ভালো মতোই সে রুষ্টপুষ্ট করে বড় করেছে এবং সাথে রেখেছে, কিন্তু অন্য আর একটি দল সে কোনো দেশকেই সাথে রাখেনি। খুবই দুঃখজনক। এইখানেই আমি বলবো যে বিএনপির উচিত ভারতকে বাদ দেওয়ার আমি পক্ষপাতী না, কারণ আমরা একসাথেই বাস করি, আমাদের নেইবার, কিন্তু বিকল্প রাখতে হবে। যেমন এরা পালিয়ে গিয়েছে একটা দেশে, এরা পালাবে কোথায়? আমি পালানোর কথা বলছি না, কিন্তু ভারতের কাছ থেকে একটা দেশ নির্ভর একটা দেশের উন্নয়ন হতে পারে না। আমি এই জন্য বলি যে আমাদের সাথে কিন্তু আর একটা দেশ আছে মায়ানমার, সেও কিন্তু বেশ বড় দেশ, সেখানেও কিন্তু নানান কিছু তারা সরবরাহ আমাদের কাছে করতে পারে। আমাদের ভিতরে একটা আন্তর্জাতিক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হতে পারে, বড় একটা কিন্তু ক্ষেত্র ওখানে আছেই। তাদের সাথে যে আমাদের যে রিলেশনশিপটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে হাত দেওয়া উচিত, বাড়ানো উচিত, কারণ আমাদের যত বিকল্প দেশ তৈরি করতে পারবো, মনে রাখবেন আমাদের কিন্তু জাতির যে ঘাটতিগুলো আছে আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। কিন্তু শরীফ ভাই একটা কথা বলেছেন আমার সম্বন্ধে, 1 সেকেন্ডে বলি যে আমি আবেগে কথা বলেছি। আমি আসলে আমার কাছে মনে হয়েছে আমি বাস্তব নিয়ে কথা বলেছি। এই কারণে বলছি, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের দুটা এই রাজনৈতিক দল, তাদের ভিতরে টেকনিক্যাল এক্সপার্ট নাই। আবেগ এবং বাস্তব সবকিছু মিলেই আসলে আমাদের চিন্তা হয়। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান। তারপরেও বলছি যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা শেষ করে দিব। ধন্যবাদ শরীফ ভাইকে। দর্শক, দেশ সন্ধ্যা এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।